প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে চাও বা বিশেষভাবে তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিবে, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যতগুলো ইংরেজি প্র্যাকটিস সেট আছে, প্রতিটি সেটের গ্রামারের কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আর শুধু উত্তর নয়, সেই উত্তরের ব্যাখ্যাও করব এবং তোমাদের কিছু সহজ ট্রিক বা কৌশলও শিখিয়ে দিব, যে কৌশলগুলি অবলম্বন করে তোমরা ফাইনাল পরীক্ষায় খুব সহজেই গ্রামারের উত্তর করে আসতে পারবে। এবং প্রতিটি সেট আলোচনা করার আগে আমি সেট নাম্বার এবং পৃষ্ঠা নাম্বারও উল্লেখ করে দিব, যেন তোমরা খুব সহজেই তোমাদের টেস্ট পেপারের সঙ্গে সেগুলি মিলিয়ে নিতে পারো। রাইট? তাহলে চলো এবার মূল আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব, সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ক্লাসটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। তাহলে চলো শুরু করা যাক। লক্ষ্য করো স্ক্রিনে। লক্ষ্য করো এবিটিএ সেট নাম্বার 1, পেজ নাম্বার 17, 2025-26। অর্থাৎ আমরা এখন যে গ্রামার পোরশনটা বা যে গ্রামার কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই গ্রামার কোশ্চেনটি সেট নাম্বার 1 এর পেজ নাম্বার 17 অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের 17 নম্বর পৃষ্ঠায় আছে। যেন তোমরা খুব সহজেই সেগুলো খুঁজে বের করতে পারো, ওই জন্য আমি পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি। চলো লক্ষ্য করো, আমাদের প্রথম প্রশ্ন থাকবে টেন্স অনুযায়ী সঠিক ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। রাইট? এই প্রশ্নটির উত্তর করার সময় তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে, উত্তর করার আগে একবার পুরো বাক্যটা, পুরো কোশ্চেনটা একবার ভালোভাবে পড়ে নিবে। কেন কি, গোটা বাক্যটা যদি একবার পড়ে নাও, তাহলে দেখবে কোথাও না কোথাও কিছু একটা হিন্টস দেওয়া থাকবে, যার দ্বারা আমরা বুঝে যাবো যে বাক্যটি কোন টেন্সে আছে, এবং তারপর আমরা সেই টেন্স অনুসারে সেগুলোর উত্তর করব। রাইট? তাহলে লক্ষ্য করো, ফুড কেপ্ট আস অ্যালাইভ অ্যান্ড গেভ আস হেলথ। আচ্ছা, খাবার আমাদের বাঁচিয়ে রাখে এবং স্বাস্থ্য দান করে। আচ্ছা, এটা একটা সত্য ঘটনা না? আর আমাদের জানা থাকতে হবে যে যেগুলি বৈজ্ঞানিকভাবে সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বা নিয়মিত ঘটে থাকে, এই ধরনের সব কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার লক্ষ্য করো, ফুড সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে কিপস অ্যান্সার হবে। ফুড কিপস আস অ্যালাইভ, খাবার আমাদের বাঁচিয়ে রাখে, অ্যান্ড গিভস আস হেলথ, এবং আমাদের স্বাস্থ্য দান করে। বাট ইট, আচ্ছা যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, ইট সাবজেক্ট, তো ইটও সিঙ্গুলার, তো আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে, তাহলে ডাজ হবে এখানে। বাট ইট ডাজ এ লট অফ হার্ম, কিন্তু এটা আমাদের প্রচুর ক্ষতি করে। ইফ উই ইট মোর দ্যান উই নিড, যদি আমরা আমাদের প্রয়োজনের বেশি খেয়ে নিই। বোঝা গেল? চলো এবার নেক্সট। এবারে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। আচ্ছা, দ্য অ্যাশেজ ড্যাশ বাপু, মানে বাপুর ছাই। তাহলে এই যে বাপুর এর আসছে, এর যখনই এরকম র আসবে, ওখানে আমরা সাধারণত অফ ব্যবহার করব। তাহলে দ্য অ্যাশেজ অফ বাপু, বাপুর ছাইগুলি বা ছাই, ওয়াজ ইমার্সড, ভাসিয়ে দেওয়া হয়েছিল, ইন দ্য গঞ্জেস, গঙ্গা নদীতে। ইন অ্যান্সার হবে। হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, যেখানে বিশাল জনসংখ্যা বা মানুষের ভিড় একত্রিত হয়েছিল। অন দ্য ব্যাংক, অন হবে এখানে। মনে রাখতে হবে, যদি রিভার থাকে তাহলে বাই দ্য রিভার হয়। যেমন কলকাতা ইজ বাই দ্য রিভার হুগলি, কলকাতা শহরটি হুগলি নদীর ধারে। তাহলে সিম্পলি মনে রাখবে, অন দ্য ব্যাংক কিন্তু বাই দ্য রিভার। হয়ে গেল? চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করে, এখানে আমাদের 3টি প্রশ্ন থাকে, কি করতে হবে ব্র্যাকেটে বলে দেওয়া থাকে, ওই অনুসারে আমাদের সেগুলোর উত্তর করতে হয়। জেনারেলি মাধ্যমিকে দেখা গেছে একটা নারেশন, একটা ভয়েস, আর একটা যে কোনো জায়গা থেকে, হয় ডিগ্রি, নাহলে সিম্পল কমপ্লেক্স, নাহলে ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ, নো সুনার অ্যাজ সুন অ্যাজ, এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। রাইট? তো তোমরা ভয়েস আর নারেশনটাকে ভালোভাবে দেখে যাও, তাহলে দুটোতে দুটো কমন পেয়ে যাবে ওখান থেকে। লক্ষ্য করো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। কি বলেছে? চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি চেঞ্জ করো। আচ্ছা, ওয়ান অফ দ্য বেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কিন্তু এখানে বলেনি কোন ডিগ্রি করতে হবে। তাহলে তোমাদের জানা থাকা দরকার যে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে আর যদি বলে যে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, তাহলে তোমরা এখানে পজিটিভও করতে পারো, কম্পারেটিভও করতে পারো, যে কোনো একটা করলেই হবে, যেহেতু এখানে উল্লেখ করা নেই। তাহলে আমরা যদি পজিটিভ করি তাহলে কি হবে? তোমরা নিশ্চয়ই জানো, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। বোঝা গেল? আচ্ছা, এবার যে কেউ যদি কম্পারেটিভ করতে চায়, তাহলে কম্পারেটিভ করলে কি হবে? হি ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। হয়ে গেল? নেক্সট, উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। এই রেসপেক্টফুলি শব্দটির নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তোমাদের মনে রাখা দরকার যে এখানে আমাদের দুটো কাজ করতে হয়। যখনই কোনো ফর্ম ব্যবহার করতে বলে, ভার্ব ফর্ম, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এই ধরনের, তখন আমাদের ওই ফর্মটা জানা থাকতে হবে, বাক্যের মধ্যে ওটাকে সেট করতে হবে। এই দুটো কাজ কিন্তু এখানে। তাহলে রেসপেক্টফুলি এর নাউন ফর্ম হচ্ছে রেসপেক্ট, কিন্তু শুধু রেসপেক্টফুলিকে সরিয়ে যদি ওখানে রেসপেক্ট লিখে দাও, তাহলে নাম্বার দিবে না, কারণ ওটাকে বাক্যে সেটিং করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্ট, এই যে লক্ষ্য করো, উইথ লাগিয়ে দিলাম আমরা এখানে। হয়ে গেল? নেক্সট, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, আমার বোন দার্জিলিং গিয়েছিল। ইট ইজ আ বিউটিফুল হিল টাউন, এটি একটি সুন্দর পাহাড়ি শহর। আচ্ছা,
কি বলেছে, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স করতে বলেছে। আচ্ছা, যখনই কমপ্লেক্স বলবে তোমাদের জন্য মনে থাকে যে এখানে আমাদেরকে একটা মেন ক্লজ এবং অন্তত পক্ষে একটা সাব ক্লজ ব্যবহার করতে হবে। ক্লজ জানা আছে তোমাদের নিশ্চয়ই, এখানে তো আমি ব্যাখ্যা করে বলতে পারবো না, তবে সিম্পলি মনে রাখো সাবজেক্ট প্লাস ভার্বকে ক্লজ বলে, সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ কোনো বাক্যে যটা সাবজেক্ট ভার্ব থাকবে তটা ক্লজ হবে। আচ্ছা, এবার মেন ক্লজ আর সাব ক্লজ কি, তাহলে দেখবে যদি কোনো বাক্যে মেন ক্লজ আর সাব ক্লজ থাকে তাহলে ওখানে অবশ্যই কোনো না কোনো একটা লিঙ্কার থাকবে, মানে এমন একটা শব্দ থাকবে যে শব্দটি দুটো ক্লজকে যুক্ত করবে। আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যে ওই লিঙ্কারের পরের অংশটা সাব ক্লজ হবে। যেমন আমি তোমাদের এটা উত্তর করে দেখাচ্ছি। আচ্ছা, বাংলায় বলো তো কি হবে এটা, যে আমার বোন দার্জিলিং গিয়েছিল, যেটি হয় একটি সুন্দর পাহাড়ি শহর, রাইট, যেটি হয়। তাহলে আমরা কি বলবো উত্তরে, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল হিল টাউন। তোমরা হুইচের জায়গায় দ্যাটও ব্যবহার করতে পারো, দ্যাট ইজ আ বিউটিফুল হিল টাউন, দুটোই হবে। তাহলে এই যে লক্ষ্য করো, হুইচ বা দ্যাট এটা লিঙ্কার, তাহলে লিঙ্কারের পরের অংশটা সাব ক্লজ, আর লিঙ্কার ছাড়া যেটা অংশ থাকবে সেটা মেন ক্লজ। তবে সাব ক্লজ বাক্যের শুরুতেও থাকতে পারে, মেন ক্লজের পরেও থাকতে পারে, আবার মেন ক্লজের মাঝেও ঢুকে থাকতে পারে। আমরা পরবর্তী কোনো জয়নিং এর ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। হয়ে গেল। নেক্সট, এবারে চলে এসো ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো, আচ্ছা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, আর বলা দরকার নেই যে আমাদের এখানে 3টি বাক্য দেওয়া থাকবে, প্রতিটি বাক্যে কোনো একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে এবং নিচে 4টা ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দেওয়া থাকবে। ওই ফ্রেজাল ভার্বগুলি থেকে বেছে আমাদের সমর্থক শব্দ, মানে বাক্যের মধ্যে যে শব্দটা নিচে দাগ দেওয়া থাকবে ওই শব্দটার সমর্থক শব্দ আমাদের ফ্রেজাল ভার্ব থেকে বেছে লিখতে হবে। তবে মনে রাখতে হবে যে আমরা যে শব্দটির পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করছি ওই শব্দটি যেই টেন্সে থাকবে সেই টেন্সেই আমাকে ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। বোঝা গেল না? যেমন লক্ষ্য করো, আচ্ছা আচ্ছা চলো প্রথমে লিস্টটা দেখে নাও, নিচে কি দেওয়া আছে দেখো। ক্যারি অন, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, পাস এওয়ে মানে মারা যাওয়া, গো থ্রু মানে পড়া, আর পুট আপ উইথ মানে সহ্য করা। এবার লক্ষ্য করো বাক্যগুলি, হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। আচ্ছা, কন্টিনিউড চালিয়ে যাওয়া মানে ক্যারি অন হবে, কিন্তু লক্ষ্য করো কন্টিনিউড পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে ক্যারি অন এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ক্যারির পাস্ট ফর্ম কি, ক্যারিড, তাহলে উত্তর হবে ক্যারিড অন। বোঝা গেল? যদি কেউ ক্যারি অন লিখে দাও শুধু ওটাই, তাহলে হাফ নাম্বার কেটে দিতে পারে, এমনকি কেটেও দিতে পারে, নাম্বার নাও দিতে পারে। তাহলে জেনে বুঝে তোমরা ভুল করবো না। নেক্সট, দ্য পেশেন্ট ডাইড ইন হিজ স্লিপ। ডাইড মানে মারা যাওয়া, এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে করবো পাস্ট অ্যাওয়ে, পাস্ট, পাসের পাস্ট ফর্ম পাস্ট। আচ্ছা, হ্যাভ ইউ রেড দিস বুক, এটা খুব ডেঞ্জার। হ্যাঁ, এই রেড শব্দটা খুব ডেঞ্জার, কেন কি এর 3টাই ফর্মের বানান এক, রাইট? তাহলে আমাদেরকে আগে পিছিয়ে দেখে বুঝতে হবে যে ওই শব্দটি কোন ফর্মে আছে। তাহলে লক্ষ্য করো এখানে হ্যাভ ইউ রেড, আর তোমাদের নিশ্চয়ই জানা আছে ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3 হয়, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন তারপরের ভার্বটি থার্ড ফর্মে থাকবে। তাহলে এখানে হ্যাভ আছে মানে রেড ভার্ব 3 এখানে। আচ্ছা, পড়ার ইংলিশ কি, গো থ্রু, তাহলে আমাকে গো এর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে গো এর থার্ড ফর্ম কি, গান, তাহলে উত্তর হবে গান থ্রু, গান। হয়ে গেল, এই ছিল সেট নাম্বার 1। চলো এবার সেট নাম্বার 2। লক্ষ্য করো সেট নাম্বার 2 পেজ নাম্বার 52, রাইট? আচ্ছা, প্রথম প্রশ্ন ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, বাই দ্য টাইম দ্য ট্রেন ড্যাশ 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 উই ড্যাশ 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 আওয়ার ব্যাগস। আচ্ছা দেখো, এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা, মানে পাস্ট অ্যাকশন, তাই না? তাহলে বাই দ্য ট্রেন মানে, বাই দ্য টাইম দ্য ট্রেন মানে কি, যতক্ষণে ট্রেনটি অ্যারাইভড, পৌঁছেছিল, পাস্ট টেন্সে। বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, যতক্ষণে ট্রেনটি পৌঁছেছিল, উই ড্যাশ 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 আওয়ার ব্যাগস, আমরা আমাদের ব্যাগগুলি প্যাক করে নিয়েছিলাম বা গুছিয়ে নিয়েছিলাম। আচ্ছা লক্ষ্য করো তো, ট্রেনটি পৌঁছেছিল পাস্ট টেন্স। আচ্ছা, ট্রেন পৌঁছানোর আগেই আমরা ব্যাগ গুছিয়েছিলাম। আর তোমাদের মনে রাখতে হবে অতীতের অতীত সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ ঘটেছে, তার আগে অন্য একটা কাজ হয়েছে, তাহলে অতীতের আগে মানে দুটোই অতীত, কিন্তু যেটা বেশি আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে ট্রেন আসার আগেই আমরা ব্যাগ প্যাক করে নিয়েছিলাম, তাহলে এখানে হ্যাড প্যাকড হবে অ্যান্সার, হ্যাড প্যাকড। অ্যান্ড হ্যাড ওয়েটেড অ্যাট দ্য প্ল্যাটফর্ম, কারণ আমরা অপেক্ষাও আগে থেকেই করছিলাম, রাইট? বোঝা যাচ্ছে তোমাদের? ভালো লাগছে? ভিডিওটিকে লাইক করে দিও। বোঝা গেল? যারা দেখছো অবশ্যই লাইক করে দাও যদি ভালো লাগে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি তোমাদের এবিটিএ বা তোমাদের আরো অন্যান্য ইংলিশে যা ক্লাস পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পেয়ে যাবে, রাইট? নেক্সট, আর্টিকেল প্রিপোজিশন, উই স্টেড অ্যাট ড্যাশ হোটেল। আচ্ছা, হোটেল সিঙ্গুলার কমন নাউন, আর আমাদের জানা থাকতে হবে সিঙ্গুলার কমন নাউন প্রথমবার উল্লেখ করা হলে সাধারণত তার আগে এ বা এন ব্যবহার করতে হয়। তাহলে এ হবে, উই স্টেড অ্যাট এ হোটেল দ্যাট ইজ জাস্ট ড্যাশ ফিউ স্টেপস অ্যাওয়ে। তোমরা নিশ্চয়ই জানো ফিউ এর আগে এ বসে, এ ফিউ, তাই না? এ ফিউ, এ ফিউ স্টেপস অ্যাওয়ে। আচ্ছা, কোথা থেকে দূরে ছিল? ফ্রম দ্য মিউজিয়াম, মিউজিয়াম থেকে। আর্টিকেল প্রিপোজিশন কিন্তু একটু মানে বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে। ফ্রম দ্য মিউজিয়াম। তাহলে এই ছিল আর্টিকেল এর প্রিপোজিশন। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করে এখানে 3টি বাক্য দেওয়া আছে আমাদের, কি বলা আছে? দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপেরিয়েন্স, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, ভয়েস চেঞ্জ করো। আচ্ছা, তোমাদের এখানে আমি একটু জিনিস বুঝিয়ে দিই।
আমাদের প্রশ্নে জেনারেলি এরকম একটা বাক্য দেওয়া থাকে আর ব্র্যাকেটে বলা হয় চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করো। আচ্ছা বলো তো ভয়েস চেঞ্জ করো মানে কি বলতে চেয়েছে আমাদেরকে? কি করতে হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? কি বললে? প্যাসিভ। কোথায় লেখা আছে প্যাসিভ করতে হবে? এই ধারণাটাকে মাথা থেকে সরিয়ে নাও। দেখো চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জ করো, অর্থাৎ প্রশ্নে দেওয়া বাক্যটি যেই ভয়েসে আছে তার উল্টোটা আমাদের করতে হবে। অর্থাৎ ভয়েস দুই প্রকার আমরা জানি, অ্যাক্টিভ আর প্যাসিভ। এবার প্রশ্নে যদি অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে তাহলে আমাদের প্যাসিভ করতে হবে, প্রশ্নে যদি প্যাসিভ দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে এর মানে হলো ভয়েস চেঞ্জ করার আগে আমাদের প্রশ্নে দেওয়া বাক্যটিকে দেখতে হবে ওটা অ্যাক্টিভ না প্যাসিভ। আচ্ছা কিভাবে দেখবো অ্যাক্টিভ না প্যাসিভ? বলো কিভাবে দেখবো? সিম্পল ট্রিক মনে রাখো। দেখো তোমরা, আমি জানি তোমাদের অনেক কিছু উত্তর তোমাদের মধ্যে রেডি আছে, আমি একদম সহজ সরল ট্রিক শিখাবো বলেছি আমি তোমাদের, তাই না? পুরো ক্লাসটা দেখতে থাকো, দেখবে গ্রামার কত সহজে তোমরা উত্তর করতে পারো। আমি অনেক ট্রিক অনেক কৌশল শিখি। সিম্পলি মনে রাখবে যখনই ভয়েস চেঞ্জ করবে দেখে নিবে প্রশ্নে দেওয়া বাক্যটিতে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে না নেই। ভার্ব বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বি এর নিজস্ব তিনটি ফর্ম বি, বিন, বিং, এই 8টি শব্দের কেউ না কেউ থাকবেই। যদি থাকে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে সেটা 100% প্যাসিভ ভয়েস। আর যদি ভার্ব বি প্লাস ভার্ব থ্রি একসঙ্গে না থাকে তাহলে সেটা 100% অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পারলাম? ভার্ব বি প্লাস ভার্ব থ্রি একসঙ্গে থাকলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ। এবার যেটা থাকবে তার উল্টোটা করবো। তাহলে লক্ষ্য করো দে মেড হিম দ্য ক্যাপ্টেন, তাহলে এখানে ভার্ব বি নেই, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। আচ্ছা এবার এই বাক্যের সাইজ দেখে আবার ঘাবড়ে যেও না। ভয়েস চেঞ্জের জন্য আমাদের 4টা জিনিস দরকার হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ওই বাক্যটি কোন টেন্সে আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে লক্ষ্য করো দে সাবজেক্ট, মেড ভার্ব এটা পাস্ট টেন্সে আছে, আর হিম হচ্ছে অবজেক্ট। বাস আমার এই 3টা জিনিসই দরকার। বাক্যে যে অতিরিক্ত অংশটা দিয়েছে এটা আমাদেরকে পাজল করার জন্য, দেখার জন্য যে তোমরা কি করছো এখানে। তো অবজেক্টের পরে যে অংশটা থাকবে ওই অংশটাকে আমরা হুবহু প্যাসিভ করার সময় প্যাসিভের ভার্বের পরে বসে দিই, কোনো চাপ নেই। বুঝাতে পারলাম? তাহলে চলো শুরু করো। তাহলে কি হবে অ্যান্সার? হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপেরিয়েন্স বাই দেম। এখানে বাই দেম তোমরা দিতেও পারো নাও পারো, কারণ অ্যাক্টিভ ভয়েসে যদি অনির্দিষ্ট সাবজেক্ট থাকে, মানে এমন সাবজেক্ট যেটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, তাহলে প্যাসিভে আমরা ওটা নাও উল্লেখ করতে পারি। তো বাই দেম দিলে অসুবিধা নেই, না দিলে বেশি ভালো। বুঝাতে পারলাম? চলো নেক্সট। দ্য টিচার said to the students, had you revised the chapter thoroughly, you wouldn't have faced any difficulty in the exam. বাক্যটা একটু কঠিন দিয়ে দিয়েছে তোমাদের হিসাবে। আচ্ছা কি বলতে চেয়েছে? তুমি যদি এই অধ্যায়টি পুঙ্খানুপুঙ্খভাবে রিভাইজ দিতে তাহলে পরীক্ষায় তোমাদের আর কোনো রকম সমস্যা হতো না। রাইট? এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তোমরা যখন বড় হবে তখন এগুলোর বিষয়ে আরো বিস্তারিত জানবে। রাইট? চলো নারেশন করো। তাহলে নারেশন এখানে দেখতেই পাচ্ছি আমরা একটা ডাইরেক্ট স্পিচ আছে, ইনডাইরেক্ট করতে হবে। তাহলে কি হবে? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ইফ দে হ্যাড রিভাইজড দ্য চ্যাপ্টার থোরোলি দে উড নট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম। বুঝা গেল? ইফ দে হ্যাড, ইফ কোথায় পেলাম? যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স ছিল আর ইনডাইরেক্টে আমাদের প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব ব্যবহার করতে হয়, ওই জন্য আমরা এখানে ইফ ব্যবহার করলাম। আশা করি তোমাদের মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন থাকবে না। নেক্সট, আই স দ্য ট্রেন কামিং, আমি ট্রেনটিকে আসতে দেখেছিলাম। ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়, আমি তৎক্ষণাৎ বাচ্চাটিকে ধরে নিয়েছিলাম। কি বলছে? জয়েন দ্য সেন্টেন্সে ইউজিং নো সুনার, নো সুনার ব্যবহার করে বাক্যটিকে পুনরায় লিখতে বলেছে। আচ্ছা নো সুনার মানে কি? যেই মাত্র বা দেখা মাত্র, এই ধরনের অর্থ ব্যবহার করা হয়। রাইট? আচ্ছা নো সুনারের নিয়ম কি জানি আমরা, যে নো সুনার হ্যাড ব্যবহার করতে হয় আর দেন দিয়ে বাক্যটাকে পরের অংশটাকে যুক্ত করতে হয়। তাহলে অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং দেন আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। আবার তোমরা ডিডও ব্যবহার করতে পারো। নো সুনার ডিড আই সি দ্য ট্রেন কামিং দেন আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। হয়ে গেল? চলো এবার নেক্সট, ফ্রেজাল ভার্ব। আচ্ছা ফ্রেজাল ভার্ব কি করতে হবে আমি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি, আর নতুন করে বলা দরকার নেই। চলো প্রথমে লিস্টে দেওয়া ফ্রেজাল ভার্বগুলির মানে দেখে নিই। লুক আফটার মানে দেখাশোনা করা, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, পুট অফ মানে স্থগিত রাখা, আর রান ইনটু মানে দৌড়ে ভিতরে প্রবেশ করা। লক্ষ্য করো, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড, মেট এটা ভার্ব টু পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে হয়ে যাবে ক্যাম অ্যাক্রস। কামের ভার্ব টু হচ্ছে ক্যাম, কারণ আমি ইতিমধ্যেই বলেছি যে দাগ দেওয়া শব্দটি যেই টেন্সে থাকবে আমরা ওই টেন্সেরই ফ্রেজাল ভার্ব পাশে লিখবো। আচ্ছা নাম্বার টু, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, ভার্ব থ্রি স্থগিত করে দেওয়া হয়েছিল, তাহলে পুট অফ, এটা তো সমস্যা নেই কারণ পুটের 3টেই ফর্ম এক, পুট কে আবার পুটেড অফ করে দিও না, কারণ পুট শব্দটির 3টেই ভার্ব ফর্ম এক, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, 3টেই পুট, কাট, হিট, রাইট? নেক্সট, সি টেক্স কেয়ার অফ হার ইয়ঙ্গার ব্রাদার। লক্ষ্য করো, টেক্স কেয়ার অফ মানে যত্ন নেওয়া, তাহলে এটা হয়ে যাবে লুক আফটার। কিন্তু লক্ষ্য করো টেক্স এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, তাহলে আমরা লুক ভার্বটির সঙ্গে এস যুক্ত করবো, তাহলে উত্তর হবে লুকস আফটার, লুকস। এই ছিল সেট নাম্বার 2। চলো এবার সেট নাম্বার 3। লক্ষ্য করো সেট নাম্বার 3 পেজ নাম্বার 93। আচ্ছা প্রথমে ভার্ব ফর্ম,
তাহলে কি আছে দেখো, দ্য ফার্স্ট থিং দ্যাট মেন ড্যাশ 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 অ্যাজ সুন অ্যাজ দে বিগেন টু স্টাডি নেচার কেয়ারফুলি। লক্ষ্য করো, দে বিগেন, এই যে পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা পাস্টের ঘটনা। তাহলে শুরু করো এবার। দ্য ফার্স্ট থিং দ্যাট মেন লার্নড অ্যাজ সুন অ্যাজ দে বিগেন টু স্টাডি নেচার কেয়ারফুলি, আচ্ছা, ওয়াজ দ্যাট সাম ইভেন্টস, তাহলে এখানে ওয়াজ হবে, বুঝা যাচ্ছে যেহেতু পাস্টের ঘটনা। সাম ইভেন্টস, আচ্ছা, টেক্স টুক প্লেস ইন রেগুলার অর্ডার অ্যান্ড দ্যাট সাম কজেস অলওয়েজ গিভ রাইজ টু দ্য সেম ইফেক্ট। দেখো অলওয়েজ গিভ রাইজ, এখানে আবার প্রেজেন্ট টেন্সে চলে আসলো, তাহলে এখানে আমাদেরকে টেক ব্যবহার করতে হবে, টেক প্রেজেন্ট টেন্স। আচ্ছা, টেক্স তো হবে না, কারণ সাম ইভেন্টস প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট তো প্লুরাল ভার্ব লাগবে, তাহলে টেক হবে এখন অ্যান্সার হয়ে গেল। নেক্সট আর্টিকেল প্রিপারেশন। আফটার ড্যাশ ডেথ অফ নাদির শাহ, আচ্ছা, একটা নির্দিষ্ট ঘটনার বর্ণনা বলছে এখানে, তাই না, একজন নির্দিষ্ট ব্যক্তির মৃত্যুর কথা বলছি, তাহলে দা হবে। তাহলে আফটার দ্য ডেথ অফ নাদির শাহ ইন 1747 ওয়ান অফ হিজ অফিসার্স, এটা তোমরা নিশ্চয়ই জানো, ওয়ান অফ হয়, তাই না, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এগুলো তোমরা পড়েছো। তাহলে ওয়ান অফ হিজ অফিসার্স নেমড আহমেদ শাহ রোজ টু পাওয়ার, রোজ টু হয় টু, রোজ টু পাওয়ার অ্যান্ড সাকসিডেড ইনটু এস্টাবলিশিং হিমসেলফ অ্যাজ দ্য রুলার অফ আফগানিস্তান। হয়ে গেল। নেক্সট এবার লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, যেই সে পুলিশকে দেখেছিল হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেছিল। কি বলেছে, বিগিন উইথ হার্ডলি, সাধারণত মাধ্যমিকে তোমাদের হার্ডলি দেয় না, নো সুনার দেয়, তবে মনে রাখতে হবে যে নো সুনার আর হার্ডলি একই, হ্যাঁ এরা একই, কাকুর ছেলে জেঠুর ছেলে এরকম, বোঝা গেল। শুধু পার্থক্য এটুকু যে নো সুনার থাকলে এই যে কমাটা দেখছো, কমার জায়গায় দেন লিখতে হয়, আর হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি এগুলোতে যদি বাক্য শুরু হয় তাহলে ওই কমার জায়গায় হোয়েন লিখতে হয়, হোয়েন, বাস এটুকুই পার্থক্য, বাকি সব সেম সেম। আচ্ছা, আমরা যদি এটা নো সুনার দিয়ে করতাম তাহলে কি হতো, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, এটা অ্যান্সার হতো। কিন্তু হার্ডলি করলে কি হবে, হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ, লক্ষ্য করো খালি নো সুনারের জায়গায় আমরা হার্ডলি বসালাম, হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, আর দেনের জায়গায় হোয়েন। তাহলে সিম্পলি কি মনে রাখবো আমরা, নো সুনার থাকলে দেন, হার্ডলি থাকলে হোয়েন, বুঝতে পারলাম। নেক্সট, দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছি, তাহলে দেখেন এখানে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে কি নেই, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদের প্যাসিভ করতে হবে। আচ্ছা, সাবজেক্টকে দ্য নেশন সাবজেক্ট, আচ্ছা, রিমেম্বার এটা ভার্ব, আর উইল আছে মানে ফিউচার টেন্সে আছে, আর দ্য স্যাক্রিফাইস, আচ্ছা কি মনে রাখবে, দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এটা পুরোটাই অবজেক্ট, তাহলে পুরোটাই অবজেক্ট, তাহলে আমরা পুরোটাকেই প্যাসিভের সাবজেক্ট করে দেবো, রাইট। তাহলে কি হবে অ্যান্সার, দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন, বোঝা যাচ্ছে। বাকি যদি ভয়েস চেঞ্জ বিস্তারিতভাবে শিখতে হয় বা একদম গোড়া থেকে ভালোভাবে শিখতে হয়, এতদিন ফাঁকি দিয়েছো শিখোনি, তাহলে আমরা এই চ্যানেলের প্লে লিস্টে ভয়েস চেঞ্জ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে যাও, ওখানে ভয়েস চেঞ্জকে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, রাইট। আর যদি রাইটিং স্কিলগুলো নিয়ে আলোচনা করতে হয় বা রাইটিং স্কিল শিখতে হয়, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে প্রচুর তোমাদের স্টোরি রাইটিং, নোটিস রাইটিং, লেটার রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেস রাইটিং, সব কিছুর ভিডিও দেওয়া আছে, ওখানে যাওয়ার দেখো হাজার হাজার ছেলে ওখানে দেখছে আর উপকৃত হচ্ছে, ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, রাইট। চলো নেক্সট, the doctor in the hospital asked my father what he bracketed the doctor had to do then, change into direct speech, আচ্ছা ডাইরেক্ট করতে বলেছে, এরকম সাধারণত মাধ্যমিকে দেখা যায়নি, হ্যাঁ গত 8-10 বছরে আমি একবারও দেখিনি যে ইনডাইরেক্ট দিয়েছে ডাইরেক্ট করতে বলেছে, প্রত্যেকবারই ডাইরেক্টই দেয় ইনডাইরেক্ট, কিন্তু তুমি এটা নিয়ে কেস করতে পারবে না, রাইট, কারণ সিলেবাস আছে দিতেই পারে, হ্যাঁ। তাহলে আমরা কি করবো অ্যান্সার, আচ্ছা ইনডাইরেক্টে যাই থাকুক, ডাইরেক্টর তো আমরা সেড করবো, তাহলে দ্য ডক্টর সেড টু মাই ফাদার, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, লক্ষ্য করো ইনডাইরেক্টে আস্কড আছে, মানে এই বাক্যটি প্রশ্নমূলক হবে ডাইরেক্টটা, তাহলে আমরা কি করবো, হোয়াট ডু আই হ্যাভ টু ডু দেন, হোয়াট ডু আই হ্যাভ টু ডু দেন। আচ্ছা, এবার তোমাদের কারো মনে প্রশ্ন আসতে পারে, স্যার ডু থেকে চলে আসলো, দেখো আমরা প্রশ্নমূলক করছি, প্রশ্নমূলক করার জন্য আমাদের সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব লাগবে, তাই কি না, ওখানে ডু ডিড ছিল না, কারণ ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ ইনডাইরেক্ট মানে অ্যাসার্টিভ, তাই না, ডাইরেক্ট যেই বাক্যই হোক ইনডাইরেক্ট মানে অ্যাসার্টিভ, কিন্তু আমরা যখন ডাইরেক্ট করছি তাহলে আমাদের প্রশ্ন করার জন্য আমাদের হেল্পিং ভার্ব লাগবে, ওই জন্য হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, এটা হবে অ্যান্সার, বুঝে গেছো। চলে আসো ফ্রেজাল ভার্ব। আচ্ছা চলো প্রথমে লিস্ট দেখে নিই, নিচে কি দেওয়া আছে, লুক ইনটু মানে তদন্ত করা বা অনুসন্ধান করা, পুট অন মানে পরিধান করা, জামা কাপড় টুপি কিছু পরা, হোল্ড অন মানে স্থগিত রাখা বা ধরে রাখা, আর লিভ অফ মানে ত্যাগ করা। চলো দেখো এবার, প্লিজ ওয়্যার, তাহলে ওয়্যার পরিধান করা, পুট অন। আচ্ছা, 2 নম্বর, দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকাম ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় হয়ে গেছিল, তাহলে এখানে এখানে লেফট অফ, লেফট অফ এটা অ্যান্সার হবে। 3 নম্বর, উই হ্যাভ টু সার্চ ফর, সার্চ ফর মানে খুঁজে বা অনুসন্ধান করা, তাহলে লুক ইনটু, লুক এর অ্যান্সার হবে। এই ছিল সেট নাম্বার 3। চলো এবার সেট নাম্বার 4। লক্ষ্য করো সেট নাম্বার 4 পেজ নাম্বার 130। আচ্ছা প্রথমে ভার্ব ফর্ম, লক্ষ্য করো
অ্যাজ সাইরেন্স, আচ্ছা কি বলেছি আমরা, ভার্ব ফর্মে অ্যান্সার করার আগে পুরো বাক্যটা একবার পড়ে নিতে হবে, দিয়ে কোথাও না কোথাও হিন্টস দেওয়া থাকবে, আমাদের বুঝতে হবে কোন টেন্সে আছে এবং ওই টেন্স অনুসারে উত্তর করতে হবে। তাহলে আ সাইরেন্স ওয়াজ have echoed across the national capital, emergency response teams dash into action, তাহলে বুঝাই যাচ্ছে। আর লাস্টে লক্ষ্য করো, পাবলিশড ইন দ্য হিন্দু ডেটেড মে 8 2025, তাহলে এটা অতীতের একটা ঘটনা, ঘটে যাওয়া ঘটনা, তাহলে পাস্ট টেন্স। তাহলে চলো শুরু করো এবার অ্যান্সার। তাহলে অ্যাজ সাইরেন্স ইকোড অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল, এমার্জেন্সি রেসপন্স টিমস স্প্র্যাং, স্প্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্প্র্যাং, ইনটু অ্যাকশন ফর কোঅর্ডিনেটেড মক ড্রিলস হেল্ড অ্যাট 55 লোকেশনস ইন দিল্লি। হেল্ড অ্যাট হয়ে গেল, কারণ পাস্ট টেন্সে ঘটনা ছিল তো আমরা সব পাস্ট ফর্ম ব্যবহার করলাম। নেক্সট আর্টিকেল অন প্রিপোজিশন কি বলছে দেখো, a significant drop of 3 lakh regular examinees has been recorded in state's class 12 board examination in this year according dash the data shared। আচ্ছা তোমাদের টেস্ট পেপারে না এখানে দুটো শূন্যস্থান ছিল, এখানে তিনটা শূন্যস্থান থাকে আমাদের, তো আমি এটা নিজে থেকে বানিয়ে দিয়েছি। তো অ্যাকর্ডিং এর পরে সবসময় টু ব্যবহার করতে হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রেখে দিও। অ্যাকর্ডিং টু হয় সবসময়, অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেটা শেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বাই হবে অ্যান্সার। এবারে চলে এসো তিনটি কোশ্চেন এখানে আমাদের গ্রামারের। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, চেঞ্জ দ্য ভয়েস, এই যে তোমাদের আমি একটু আগে বলছিলাম যে এই বাক্যটি কোন টেন্সে আছে। এখন তোমরা যাদের ধারণা যে প্যাসিভ ভয়েস মানে বাই থাকবে, লক্ষ্য করে এখানে বাই আছে নেই, তাহলে তোমরা কিন্তু ঠকে যাবে। আমি তোমাদের কি শিখালাম যে ভার্ব বি প্লাস ভার্ব 3 থাকলে প্যাসিভ, আর ভার্ব বি প্লাস ভার্ব 3 না থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে লক্ষ্য করে এখানে দ্য ম্যান ওয়াজ শট, ওয়াজ ভার্ব বি আর শট এখানে ভার্ব 3, বুঝতে পারলাম। আচ্ছা তোমাদের আবার কারো কারো মনে হতে পারে স্যার শর্ট ভার্ব 3 কি করে বুঝবো, শর্ট তো ভার্ব 2 হয়, শুট শর্ট শর্ট, তাই কি না? তাহলে মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম এক, ওই সমস্ত ভার্ব যখন একা ব্যবহৃত হয় কোনো হেল্পিং ভার্ব ছাড়া তখন ওরা ভার্ব 2 হয়, কিন্তু যদি ওদের আগে কোনো হেল্পিং ভার্ব থাকে, সে যে কোনো হেল্পিং ভার্বই থাকুক না কেন, ওটা তখন ভার্ব 3 হয়ে যায়। তাহলে এখানে ওয়াজ শর্ট আছে, যেহেতু ওয়াজ আছে তাহলে শর্ট এখানে ভার্ব 3, আর যেহেতু ভার্ব বি প্লাস ভার্ব 3 আছে এর মানে এটা প্যাসিভ, আমাদের অ্যাক্টিভ করতে হবে। কিন্তু সমস্যা কথায় লক্ষ্য করো, প্রশ্ন দেওয়া বাক্যটি প্যাসিভে আছে কিন্তু কে করেছে বলা নাই। তাহলে আমরা অ্যাক্টিভ যখন করবো আমাকে তো সাবজেক্ট লাগবে, তাহলে আমি সাবজেক্ট কাকে বসাবো, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রসঙ্গ অনুসারে আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে। আর যদি এমন কোনো কাজ থাকে, অ্যাকশন থাকে যেটা কে করেছে জানি না, তাহলে সামওয়ান বা সামবডি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। উত্তর কি হবে, সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, সামওয়ান শট দ্য ম্যান। তাহলে এই যে লক্ষ্য করো সামওয়ান শট আমরা এখানে ব্যবহার করলাম, এখানেও শট, কিন্তু এই শটটা ভার্ব 2 কেন, কারণ লক্ষ্য করে এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, কিন্তু প্রশ্নে দেওয়া শট ওটা ছিল ভার্ব 3, কারণ ওর আগে ওয়াজ ছিল। আশা করি বুঝে গেছো। নেক্সট, স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী পথের ধারে দাঁড়িয়ে গিয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে। কনভার্ট ইট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আর কমপ্লেক্স মানে আমরা একটু আগে আলোচনা করলাম যে একটা ম্যান ক্লজ লাগবে এবং অন্তত পক্ষে একটা সাব ক্লজ লাগবে। সাব ক্লজ মানে নির্ভরশীল বাক্যাংশ, যে বাক্যাংশটি মূল বাক্যাংশের উপর নির্ভর করে থাকবে, মানে যার অর্থ মূল বাক্যাংশ ছাড়া বোঝা যাবে না। যেমন ধরো আমার একটি কলম আছে যেটি হয় নতুন, এখন আমি যদি আমার একটি কলম আছে না বলি, শুধু বলি যেটি হয় নতুন, তাহলে তুমি কি বুঝবে, কিছু বোঝা যাবে না। তাহলে এটা হলো সাব ক্লজ, এর অর্থটা তখনই ক্লিয়ার হবে যখন আমরা এর আগে আর একটা বাক্যের অংশ বলবো। তাহলে যেটি হয় নতুন এই অংশটি তখনই মানেটা বোঝা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে যখন আমি বলছি আমার একটি কলম আছে, বুঝতে পারলাম। তাহলে আমার একটি কলম আছে এটা ম্যান ক্লজ, আর যেটি হয় নতুন এটা হলো সাব ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ম্যান ক্লজ আর সাব ক্লজ লাগবে। তাহলে আমরা কি বলতে পারি উত্তরে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী পথের ধারে দাঁড়িয়ে পড়েছিল বা দাঁড়িয়ে গিয়েছিল, সো দ্যাট যাতে করে, এই যে লিঙ্কার সো দ্যাট, যাতে করে বা যার ফলে, হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সে স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। হয়ে গেল অ্যান্সার। নেক্সট, আই সেড টু মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, তুমি কি আমাদের টিচার সম্পর্কে কিছু লিখেছো? আচ্ছা, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট করতে বলেছি। তাহলে যেহেতু প্রশ্নমূলক তাহলে আমরা রিপিটিং ভার্ব আস্কড ব্যবহার করব, আই আস্কড মাই ফাদার। আচ্ছা, যেহেতু ইয়েস নো কোশ্চেন, তাহলে ইয়েস নো কোশ্চেনে দুটো লিঙ্কার ব্যবহার করা যায়, ইফ এবং হোয়েদার। তাহলে আমরা কি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি? হ্যাঁ, ইচ্ছা মতো ব্যবহার করতে পারো, ইফও ব্যবহার করতে পারো, হোয়েদারও ব্যবহার করতে পারো। তবে লক্ষ্য রাখতে হবে যদি প্রশ্নে অর থাকে, অর, হ্যাঁ অর, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু হোয়েদার ব্যবহার করতে হবে, ইফ নয়। আর যদি অর না থাকে তাহলে যে কোনো একটা ব্যবহার করা যায়। তাহলে আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, এগুলো অ্যান্সার, রাইট। তাই মনে রাখতে হবে ডাইরেক্ট স্পিচ যে বাক্যই হোক না কেন, ইনডাইরেক্ট কিন্তু অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ মানে শেষে ফুল স্টপ। চলো ফ্রেজাল ভার্ব লক্ষ্য করো। প্রথমে লিস্ট লক্ষ্য করো, স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো, মেক আউট মানে বোঝা, লুক আপ মানে কোনো শব্দকে ডিকশনারিতে খোঁজা, আর গো থ্রু মানে হচ্ছে পড়া। তো চলো এবার প্রথম বাক্য লক্ষ্য করো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ভার্ব 1 আছে এখানে, কারণ কুড মডাল আর মডালের পরে ভার্ব 1 বসে,
তাহলে এখানে হয়ে যাবে এটা মেক আউট। আচ্ছা 2 নম্বর, উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি। সাপোর্ট মানে সমর্থন করা বা পাশে দাঁড়ানো, তাহলে স্ট্যান্ড বাই। আচ্ছা আই হ্যাভ সিন ভার্ব 3, তাহলে এটা হয়ে যাবে লুকড আপ মানে কোনো শব্দকে ডিকশনারিতে খুঁজে, আর ইংলিশ হচ্ছে লুকড আপ। হয়ে গেল। তাহলে এই ছিল সেট নাম্বার 4। চলো এবার নেক্সট সেট নাম্বার 5। লক্ষ্য করো সেট নাম্বার 5, পেজ নাম্বার 168। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে দাও। লাইক করতে তো তোমাদের কোনো পয়সা লাগছে না, তাই না? কিন্তু তোমাদের এই লাইক আমাকে আরো এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে। লাইক করো, তোমাদের ক্লাসটি ইউজফুল মনে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও, বা তোমরা আরো কি ধরনের ক্লাস চাও তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। চলো লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম। দেখো একটু তো কষ্ট করতে হবে, তাই কি না? ওই যে উর্দু কবি বলেছে, তোমরা জানো আমি শের একটু বেশি ভালোবাসি, कुछ किए बिना ऐसे ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ऐसे ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। তো চেষ্টা করো, ভালোভাবে দেখো বুঝো, তবেই তো পরীক্ষা গিয়ে নাম্বার পাবে। লক্ষ্য করো তাহলে প্রথমে ভার্ব ফর্মটা আমরা কি বলেছিলাম, লক্ষ্য করো এখানে ইট রেইনিং হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের, কারণ তিনটাই প্রেজেন্টেরই এখানে ফর্ম দেওয়া আছে। আচ্ছা সিন্স মর্নিং সকাল থেকে, আমাদের মনে রাখতে হবে কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বোঝা গেল না? যেমন আমরা পড়ছি, উই আর রিডিং, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে পড়ছি, এই যে সময় বলে দিলাম, তাহলে তখন এটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। তখন কি বলতে হবে, উই হ্যাভ বিন রিডিং ফর এ লং টাইম। বুঝাতে পারলাম? তাহলে এখানে যেহেতু সিন্স মর্নিং বলেছে সকাল থেকে, তাহলে হ্যাজ বিন রেইনিং এটা অ্যান্সার হবে। আচ্ছা প্রেজেন্টের ঘটনা, তাহলে পরবর্তী বাক্যগুলো প্রেজেন্টেই হবে। লক্ষ্য করো দ্য বয় ডিড নট গো ওয়েন্ট হ্যাজ নট গান, তাহলে হ্যাজ নট গান হবে কারণ প্রেজেন্টের ঘটনা। তাহলে দ্য বয় হ্যাজ নট গান টু স্কুল। আচ্ছা হি, এখন লক্ষ্য করো ইনজয়েড ওয়াজ এনজয়িং, তাহলে ইনজয়েড ওয়াজ এনজয়িং পাস্ট টেন্সে আছে, ভুল করেও হবে না কারণ প্রেজেন্টের ঘটনা চলছিল, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকতে হবে ইজ এনজয়িং। হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে শূন্যস্থান দিয়ে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যে কোনো সরকারি সংস্থা কোনো নির্দিষ্ট করে কোনো বিদ্যালয় বা আর কিছু এরকম বললে তার আগে আমরা দা ব্যবহার করি, নির্দিষ্ট করে বুঝালে দা, কারণ ডেফিনিট আর্টিকেল এটা, তাই না? তাহলে দ্য গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন উড়িষ্যা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন ড্যাশ 100 স্টুডেন্টস। আচ্ছা তাহলে 100 জন ছাত্রের বিরুদ্ধে ওরা পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলে অ্যাগেনস্ট হবে, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে বা বিপক্ষে, অ্যাগেনস্ট 100 স্টুডেন্টস। আচ্ছা কিসের জন্য, মিসকন্ডাক্ট দুর্ব্যবহারের জন্য, তাহলে জন্য বুঝাচ্ছে কারণ, তাহলে ফর ব্যবহার করতে হবে, ফর। হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো কি আছে, হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ। আচ্ছা নারেশন করতে বলেছে, তাহলে হুররা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমরা বুঝতেই পারছি হুররা কি আনন্দ বোঝায়, তাহলে আমরা কি লিখবো, যদি এরকম ইন্টারজেকশন থাকে তাহলে ইন্টারেক্ট করার সময় সেই ইন্টারজেকশনটাকে সরিয়ে দিতে হয়, আর ওটা যে অনুভূতি প্রকাশ করে এক্সক্লেমড উইথ দিয়ে ওই অনুভূতিটার নাম লিখতে হয়। তাহলে হুররা আনন্দ বোঝায়, তাহলে আমরা কি বলবো, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড অন দ্য ম্যাচ। হয়ে গেল। কারণ নারেশনের টেন্স চেঞ্জের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, টেন্স চেঞ্জের ক্ষেত্রে শুধু 3টা নিয়ম মনে রাখবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করে দিতে হয়, অর্থাৎ প্রেজেন্টের যেই টেন্সে থাকবে পাস্টের ওই টেন্স করে দিতে হবে। প্রেজেন্ট ইনফিনিট থাকলে পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। বুঝাতে পারলাম? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে 1 নম্বর নিয়ম প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করে দিতে হবে। 2 নম্বর নিয়ম যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট করে দিতে হবে। আর 3 নম্বর নিয়ম হচ্ছে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে মানে ওয়াজ ওয়্যার থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিতে হবে। বাকি যদি মডেলস থাকে তাহলে টেন্স চেঞ্জ হবে না, আর যদি হেড থাকে তাহলে হেডও ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ করতে হয় না। বাকি বিস্তারিত আমরা নারেশনের ক্লাসে আলোচনা করব, রাইট? নেক্সট, ইজ নট পিন্টু টেলিং এ লাই, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা ইজ নট পিন্টু, ইজ ভার্ব বি কিন্তু এখানে ভার্ব 3 নেই, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো শুরু করো। আচ্ছা ভয়েস চেঞ্জে কি করতে হয়, প্রশ্নমূলকের প্যাসিভ প্রশ্নমূলক কি হবে, তাহলে উত্তর কি হবে, ইজ নট আ লাই বিইং টোল্ড বাই পিন্টু। হয়ে গেল উত্তর। নেক্সট, দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দেন দে আর, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। আচ্ছা দেন আছে মানে এটা কম্পারেটিভ ডিগ্রি, রাইট? তাহলে আমরা এর পজিটিভ করতে পারি, তাহলে আমরা কি বলবো, দে আর নট সো স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। তোমরা দে আর নট অ্যাজ স্ট্রং করতে পারো, কিন্তু নিয়ম হলো পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয় মানে নট থাকে তাহলে তারপরে সো অ্যাজ ব্যবহার করতে হয়। হ্যাঁ বাচকে অ্যাজ অ্যাজ আর না বাচকে সো অ্যাজ। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে দে আর নট সো স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। নেক্সট চলেছে এবার ফ্রেজাল ভার্ব। নিচে লিস্ট দেখে নাও আগে। মেক আপ মানে ক্ষতিপূরণ করা, ব্রিং আপ মানে লালন পালন করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আর কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 1। আ লেজি ম্যান ডিসপাইজড ফিজিক্যাল ওয়ার্ক,
অলস মানুষেরা শারীরিক বা ফিজিক্যাল ওয়ার্ককে, শারীরিক কোনো কাজকর্মকে ঘৃণা করে বা অপছন্দ করে। ডিসপাইজড ঘৃণা করা বা অপছন্দ করা, তাহলে লুক ডাউন আপন কিন্তু ডিসপাইজ পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে লুকের পাস্ট ফর্ম ব্যবহার করবো, লুকড ডাউন আপন। নেক্সট, দ্য গভর্নমেন্ট শুড কম্পেনসেট, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। আচ্ছা, শুড কম্পেনসেট, শুড মডাল ভার্ব, মডাল পরে ভার্ব ওয়ান হয়, তাহলে এখানে মেক আপ হবে অ্যান্সার। নেক্সট, দ্য অরফান ওয়াজ রিয়ার্ড, এখানে রিয়ার্ড ভার্ব 3, তাহলে লালন পালন করা, তাহলে ব্রিং আপের আমাকে ভার্ব 3 ব্যবহার করতে হবে, তাহলে ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট, তাহলে ব্রট আপ হবে অ্যান্সার, ব্রট আপ। এই ছিল সেট নাম্বার 5। চলো এবার সেট নাম্বার 6। এবারে লক্ষ্য করো সেট নাম্বার 6 পেজ নাম্বার 192, রাইট? প্রথমে ভার্ব ফর্ম। আচ্ছা, অ্যাট লিস্ট 87 পিপল ড্যাশ 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 অ্যান্ড সেভারাল হাউসেস, আর পড়া দরকার নেই, কারণ আমরা বুঝতেই পারছি এটা পাস্ট অ্যাকশন, অতীতের ঘটনা। কারণ অন্ততপক্ষে 87 জন মানুষ নিশ্চয়ই মারা গেছে, মারা যাবে এরকম তো আমরা বলতে পারি না, যে ভবিষ্যতে মারা যাবে যদি এরকম আগে থেকে কেউ বলতে পারে তাহলে সে তো জ্যোতিষী, তাই না? সরকার ওকে নিয়ে চলে যাবে, হ্যাঁ তুমি বলো কখন কোথায় কি অ্যাক্সিডেন্ট হবে। তো এটা পাস্ট অ্যাকশন, আর যেহেতু পাস্ট অ্যাকশন তাহলে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু এখানে দেখো সবগুলোই পাস্ট অপশনই দেওয়া আছে, তাহলে কোনটা ব্যবহার করবো? প্রথম কথা হলো 87 পিপল মানে একের বেশি, তাহলে ওয়াজ কিল্ড হবে না, কারণ ওয়াজ সিঙ্গুলার। এবার কিল্ড না ওয়ার কিল্ড? আচ্ছা, ওরা মেরেছিল না ওদেরকে মারা হয়েছিল? নিশ্চয়ই ওরা ঘটনায় মারা গেছে, তাহলে ওয়ার কিল্ড। এটা রিপোর্ট টাইপের হয়, তোমরা জানো যারা রিপোর্ট রাইটিং জানো, ওয়ার কিল্ড অ্যান্সার হবে। অ্যান্ড সেভারাল হাউসেস ওয়ার ড্যামেজড when super cyclone Amphan hit the district of North। এবার তোমাদের কারো মনে হবে স্যার হিট কেন, রাইট? হিটেড হতো, হিট হবে কারণ তোমরা জানো একটু আগে আমরা বলছিলাম বেশ কিছু ভার্ব আছে যাদের তিনটেই ফর্ম এক, হিট হিট হিট, কাট কাট কাট, হাট হাট হাট, তাই না? এগুলো ভার্ব ফর্ম তাদের মুখস্থ করতে হবে, তো হিট হবে অ্যান্সার। নেক্সট হলো এবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। ওয়ান ডে দেয়ার ওয়াজ ড্যাশ গ্র্যান্ড উইন্ড, এটা আমাদের আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে, টেক্সটারি লাইন, এ হবে এ। One day there was a grand wind for kite flying. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, from বাড়ি থেকে নিয়ে আসছিলাম, from I tripped and fell over the rocks, fell over পাহাড়ের উপরে বা পাথরের উপরে পড়ে গেছিলাম। এগুলো আর্টিকেল প্রিপোজিশন, টেক্সটারি লাইন ওই জন্য আর ব্যাখ্যা করলাম না। চলো এবার নেক্সট, এবার লক্ষ্য করো কল হিম বাই টেলিফোন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যখনই দেখবে কোনো বাক্য ভার্ব ওয়ান ম্যান ভার্ব দিয়ে শুরু হবে, অথবা ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে শুরু হবে, এই ভার্বগুলি সবসময়, অথবা প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হবে, এই বাক্যগুলি সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক হয়, রাইট? চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে কল হিম বাই টেলিফোন, আমরা এর অ্যান্সার কি করবো? তোমরা জানো যদি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্যে ভার্ব আর অবজেক্ট দুটোই থাকে, তাহলে ওর প্যাসিভ করার নিয়ম হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। মনে থাকবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে অ্যান্সার কি হবে? লেট হিম বি কল্ড বাই টেলিফোন, হয়ে গেল। নেক্সট, রিতা সেড টু মিতা হোয়ার আর ইউ গোয়িং, নারেশন। আচ্ছা, প্রশ্নমূলক আছে, তাহলে প্রশ্নমূলক থাকলে রিপিটিং ভার্ব আস্কড করতে হয়, তাহলে রিতা আস্কড মিতা হোয়ার সি ওয়াজ গোয়িং, হোয়ার সি ওয়াজ গোয়িং। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে এই ইউটা সি কি করে হয়ে গেল? দেখো, যদি ইনভার্টেড কমার মাঝে প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন তিনটা পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। যদি ইনভার্টেড কমার মাঝে ফার্স্ট পার্সনের প্রোনাউন থাকে তাহলে বাক্যটা যে বলছে তাকে দেখে প্রোনাউন চেঞ্জ করতে হয়। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে বাক্যটা যাকে বলা হচ্ছে, যেমন এখানে রিতা কাকে বলছে? মিতাকে বলছে, তাহলে যাকে বলছে তাকে দেখে চেঞ্জ করতে হবে। তাহলে লক্ষ্য করে এখানে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন, তাহলে যাকে বলছে কাকে? মিতাকে। মিতাকে একজন মেয়ে, তাহলে আমরা মেয়ের বদলে এখানে দেখো সি প্রোনাউন ব্যবহার করলাম। তবে প্রোনাউন চেঞ্জ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রোনাউন তো যে বলছে আর যাকে বলছে তাকে দেখে আমরা চেঞ্জ করব, কিন্তু যার বদলে প্রোনাউনটা বসাচ্ছি ওই প্রোনাউনটা যেই ফর্মে থাকবে আমরা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটাও ওই একই ফর্মে আমরা লিখবো। বোঝা গেল না? প্রত্যেকটা প্রোনাউনের 5টা করে ফর্ম হয়, যেমন আই এটা সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন পজেসিভ প্রোনাউন, আর মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো এক একটা প্রোনাউনের 5টা করে ফর্ম। তাহলে ডাইরেক্ট স্পিচে ইনভার্ট করার মধ্যে যে প্রোনাউনটা যেই ফর্মে থাকবে আমরা ওর পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করব ওটা ওই ফর্মেই রাখবো, অর্থাৎ প্রোনাউনটা পাল্টাবে, ফর্মটা পাল্টাবে না। লক্ষ্য করে এখানে ইউ সাবজেক্ট ছিল, আমরা সি সাবজেক্ট ফর্ম ব্যবহার করেছি। আশা করি বুঝে গেছো। আর যদি ইনভার্টেড কমার মাঝে থার্ড পার্সনের প্রোনাউন থাকে, থার্ড পার্সন মানে আমি, আমরা, আই, উই এবং ইউ, এই তিনটি প্রোনাউন বাদ দিয়ে পৃথিবীতে যত প্রোনাউন আছে বা যত শব্দ আছে সবই থার্ড পার্সন। যদি থার্ড পার্সন থাকে তাহলে ইনডাইরেক্ট পার্সন চেঞ্জ করতে হয় না। হয়ে গেল? আশা করি বুঝে গেছো। চলো নেক্সট, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। অ্যাজ সুন অ্যাজ আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, আর ব্যাখ্যা করছি না। তাহলে দেখো এখানে বলেছে কি মেক ইট নেগেটিভ, তাহলে নেগেটিভ বলুক আর নো সুনার বলুক উত্তর তো ওটাই হবে, তোমরা জানো। তাহলে কি হবে? নো সুনার had I reached the station then the train left। আবার নো সুনার ডিডও ব্যবহার করতে পারো তোমরা, নো সুনার ডিড আই রিচ দ্য স্টেশন, ডিড ব্যবহার করলে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, তোমরা জানো। তোমরা রিচড হবে না, শুধু রিচ, দেন দ্য ট্রেন লেফট। হয়ে গেল? চলো ফ্রেজাল ভার্ব। চলো প্রথম ফ্রেজাল ভার্ব লিস্ট দেখে নাও। ব্রেক আউট মানে প্রাদুর্ভাব ঘটা বা ছড়িয়ে পড়া, লুক আপন মানে বিবেচনা করা বা মনে করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আর টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা।
এবার বাক্য লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1, নেতাজি রিগার্ডেড, তাহলে রিগার্ডেড মনে করা বা বিবেচনা করা, ফার্স্ট টেন্সে আছে, তাহলে লুকড আপন, লুকড আপন। 2 নম্বর, ওভার ইটিং এফেক্টস, এফেক্ট মানে ক্ষতি করা, এস যুক্ত আছে, তাহলে টেলস আপন, টেলস, টেলের সঙ্গে আমরা এস যুক্ত করে দিলাম। নাম্বার 3, কোভিড-19 স্প্রেড, আচ্ছা স্প্রেড এরও তিনটেই ফর্ম এক, স্প্রেড স্প্রেড স্প্রেড, তাহলে এটা পাস্ট ফর্মে আছে, কারণ কোভিড-19 সিঙ্গুলার, যদি প্রেজেন্টে থাকতো তাহলে এস যুক্ত হতো, রাইট? তাহলে সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভার্বের সঙ্গে এস যুক্ত নেই, মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে স্প্রেড ছড়িয়ে পড়া, এর হবে ব্রোক আউট, ব্রোক আউট, কারণ ব্রেকের সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রোক, ব্রোক আউট। তাহলে এই ছিল সেট নাম্বার 6। চলো এবার সেট নাম্বার 7 লক্ষ্য করো। সেট নাম্বার 7, পেজ নাম্বার 217। ভালো লাগছে তোমাদের? বোরিং হচ্ছে না তো? বুঝতে কোনো সমস্যা? দেখো, ধীরে ধীরে বুঝতে হবে, দেখতে হবে। যদি একবারে না বুঝতে পারো তাহলে সময় করে ভিডিওটিকে আবার দেখবে, আর যতবার দেখবে তত নতুন নতুন কিছু না কিছু শিখতেই থাকবে, ধীরে ধীরে শিখবে। একবারে কেউ রাতারাতি শিখে যায়নি। এই যে আমি তোমাদের বলছি, তো আমি কি রাতারাতি শিখে গেছি নাকি? দীর্ঘদিনের প্রচেষ্টার পরে আজকে আমি তোমাদেরকে এগুলো বুঝাতে পারছি, বুঝাতে পারলাম। ওই যে উর্দু কবি বলেছে যে गिर गिर के है तुझे संभलना, गिर गिर के है तुझे संभलना, ये ठोकरें ही तुझे चलना सिखाएंगे। ছোট বাচ্চা যখন দাঁড়াতে শিখে, হাঁটতে শিখে, তখন প্রথমে দাঁড়ায় আবার পড়ে যায়, দাঁড়ায় আবার পড়ে যায়, কিন্তু এইভাবে দাঁড়াতে দাঁড়াতে এক সময় দেখো আমাদের মতো হাঁটতে শিখে যায়, তাই না? ওই জন্য কই বলছেন গির গির কে হ্যায় তুঝে সম্ভালনা, মানে পড়তে পড়তেই তোমাকে সামলাতে হবে। এ ঠোকরে হি তুঝে চলনা শিখাইনি। এখন যে তোমাদের ভুল ভ্রান্তিগুলি হচ্ছে, এই ভুল ভ্রান্তিগুলি তোমাদেরকে নিখুঁত হতে সাহায্য করবে, রাইট? এত সুন্দর শের শায়রি শোনাচ্ছি, লাইক করে দাও, লাইক করে দাও। যারা এখনো লাইক করোনি লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো, খুব ডায়লগ হয়ে গেল, এবার এসো। তো প্রথমে ভার্ব ফর্ম লক্ষ্য করো। হোয়েন মিস্টার দাস রিটার্ন, রিটার্নিং, রিটার্ন কোনটা হবে? হোম। বোঝা যাচ্ছে না? আগে বড়ো, আমি তোমাদের আগেই বলেছি পুরো বাক্যটা, আপনার পুরো প্রশ্নটা আগে পড়তে হবে। লক্ষ্য করো, হি নোটিসড দ্যাট এ রেঞ্জ, এই যে পেয়ে গেছে হি নোটিসড। লক্ষ্য করো, নোটিসড পাস্ট টেন্সে আছে, তাহলে বুঝে গেলাম যে এটা পাস্টের ঘটনা। চলো এবার শুরু করো। হোয়েন মিস্টার দাস রিটার্ন, অবশ্যই রিটার্ন হবে না, হোম। হি নোটিসড দ্যাট, তিনি লক্ষ্য করলেন যে এ গ্যাং অফ মিসক্রেন্টস, কিছু দস্যু বা ডাকাতের দল হিজ হাউস, তার বাড়িতে প্রবেশ করেছিল। তাহলে পাস্টের পাস্ট, তিনি দেখেছিলেন, এটা অতীতকাল। আচ্ছা, চোরেরা বা দস্যুরা ঢুকেছিল, এটা তার আগেই ঘটেছে। তাহলে পাস্টের পাস্ট কি হয়? পাস্ট পারফেক্ট হয়। ইতিমধ্যে আমরা এটা আলোচনা করেছি। তাহলে হ্যাড এন্টার্ড হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন, স্থানীয় পুলিশ স্টেশনকে কি করা হয়েছিল? জানানো হয়েছিল। তাহলে ওয়াজ ইনফর্মড অ্যান্সার হবে, প্যাসিভ ভয়েসে ওয়াজ ইনফর্মড হয়ে গেল। আচ্ছা চলো, আর্টিকেল এন্ড প্রিপোজিশন। দ্য ওপেনিং সেরেমনি, আচ্ছা কার ওপেনিং সেরেমনি? IPL 2025 এর। তাহলে এর এই যে র আসছে, যখনই র আসবে মানে অধিকার বা মালিকানা বোঝাবে, অফ ব্যবহার করতে হয়, অফ হবে অ্যান্সার। ইজ সেট টেক প্লেস, set to take place at Eden Gardens Stadium on Saturday, March 22. স্যার অন কেন? মনে রাখবে দিনের নাম আর যদি কোনো তারিখ থাকে তাহলে দিনের নাম আর তারিখের আগে সবসময় অন ব্যবহার করতে হয়, অন। আর মাসের নাম, বছরের নাম যদি এরকম থাকে তাহলে ওখানে ইন বসাতে হয়, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন 2025। বোঝা গেল? চলো নেক্সট। এবার দেখো, রামা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। কি বলেছে? ইউজ নাউন ফর্ম অফ ব্লেম অ্যান্ড রিরাইট। ব্লেম শব্দটির এখানে নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে ব্লেমের নাউন ফর্ম ব্লেম, ওটাই, খালি ব্যবহারটা আলাদা হবে, কিন্তু ফর্ম একই, ভার্ব আর নাউন ফর্ম দুটোই এক। তাহলে আমরা কিভাবে এটাকে নাউন ফর্ম হিসেবে সেট করব? তাহলে আমরা বলতে পারি রামা পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। পুট দ্য ব্লেম, বুঝতে পারলাম? বা তোমরা এটা বলতে পারো রামা লেড দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। হয়ে গেল। নেক্সট, রিপেয়ার ইউর শুজ, চেঞ্জ দ্য ভয়েস। লক্ষ্য করো, রিপেয়ার মানে মেরামত করা, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা একটু আগেই জানলাম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব আর অবজেক্ট দুটোই থাকে তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 এই সূত্র অনুসারে প্যাসিভ করতে হয়। তাহলে কি হবে উত্তর? লেট ইউর ওয়াচ বি রিপেয়ার্ড। হয়ে গেল। নেক্সট, হি সেড টু মি ডু ইউ নো হোয়ার দে হ্যাভ গান, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। তাহলে প্রশ্নমূলক, তাহলে রিপিটিং ভাবে যাবে আস্কড, তাহলে হি আস্কড মি। আচ্ছা, ইয়েস নো কোশ্চেন, তাহলে আমরা ইফ কে লিঙ্কার হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে উত্তর হবে হি আস্কড মি ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গান। লক্ষ্য করো, ডু ইউ সেকেন্ড পারসন আছে এখানে, আমরা একটু আগেই জানলাম সেকেন্ড পারসন, তাহলে কাকে দেখবো? যাকে বলছে। তাহলে বাক্যটা কাকে বলছে? হি সেড টু মি, মি কে বলছে। এবার ইউ এখানে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি? আই। ওই জন্য লক্ষ্য করো, ইফ আই ব্যবহার করেছি সাবজেক্ট। আর নো, ডু আছে মানে প্রেজেন্ট ইনফিনিট, আর তোমাদের একটু আগেই শিখালাম প্রেজেন্ট ইনফিনিট থাকলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনফিনিট করে দিতে হয়। তাহলে আই নিউ হোয়ার দে হ্যাড গান, দে হ্যাড গান। দে লক্ষ্য করো থার্ড পারসন, তো থার্ড পারসন চেঞ্জ হবে না, চেঞ্জ হয়নি। বুঝে গেছো নিশ্চয়ই? চলো ফ্রেজাল ভার্ব।
প্রথমে লিস্ট দেখে নাও। টার্ন আপ মানে উপস্থিত হওয়া বা হাজির হওয়া, ক্যারি অন চালিয়ে যাওয়া, টেক আফটার সাদৃশ্য হওয়া, আর ক্যারি আউট মানে হচ্ছে পালন করা। চলো এবার প্রশ্ন দেখো। দ্য প্লেয়ার্স শুড এক্সিকিউট দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন। এক্সিকিউট মানে পালন করা, তাহলে এখানে হয়ে যাবে ক্যারি আউট। নাম্বার 2, ভেরি ফিউ মেম্বার্স অ্যাপিয়ার্ড ইন দ্য মিটিং। অ্যাপিয়ার্ড পাস্ট টেন্সে আছে, তাহলে টার্নড আপ, টার্ন এর সঙ্গে ইডি লাগাতে হবে, টার্নড আপ। নেক্সট, দ্য অডিয়েন্স আস্কড মি টু কন্টিনিউ সিঙ্গিং। টু কন্টিনিউ, টু এর পরে ভার্ব ওয়ান হয় আমরা জানি, তাহলে এখানে কন্টিনিউ ভার্ব ওয়ান, তাহলে আমরাও ভার্ব ওয়ান ব্যবহার করবো, তাহলে ক্যারি অন হয়ে গেল। এই ছিল সেট নাম্বার 7। চলো এবার সেট নাম্বার 8। লক্ষ্য করো সেট নাম্বার 8, প্রথমে ভার্ব ফর্ম, আ মেজর অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তাহলে এটাও পাস্টেরই ঘটনা। আচ্ছা, অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভার্টেড হবে, ওয়াজ অ্যাভার্টেড, একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল, দুর্ঘটনা নিজে এড়ায়নি, এড়ানো হয়েছিল ওকে, তাহলে ওয়াজ অ্যাভার্টেড প্যাসিভ ভয়েসে। আফটার দ্য ড্রাইভার অফ দ্য হাওড়া বর্ধমান লোকাল ম্যানেজ টু, আচ্ছা টু এর পরে জেনারেলি ভার্ব ওয়ান হয়, তাহলে এখানে ভার্ব ওয়ান ব্যবহার করবো, ব্রিং। টু ব্রিং দ্য ট্রেন টু এ হল্ট বিফোর ইট র্যামড। কারণ দেখো র্যামস প্রেজেন্ট ফর্মে আছে, র্যামিং ভিআইএনজি তো হেল্পিং ভার্ব ছাড়া বসে না জেনারেলি, তাই না? ম্যান ভার্ব হিসেবে আইএনজি তো ভার্ব কখনো একা বসে না, ওর আগে কোনো হেল্পিং ভার্ব থাকে, তাহলে থাকলো অপশন র্যামড, এটাই অ্যান্সার হবে পাস্ট টেন্সে। চলো আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর ট্রেনি পাইলট, একজন শিক্ষানবিশ পাইলট মানে একজন শিক্ষা গ্রহণ করছিল এমন পাইলট, 22 ডাইড ড্যাশ টিউসডে। কি হবে বলো? এটা আমি বলবো না, একটু আগে বুঝালাম। টিউসডে একটা দিনের নাম, আর আমি একটু আগেই তোমাদের বললাম দিনের নাম থাকলে অন বসাতে হয়, অন। অন টিউসডে আফটার আ সিঙ্গল ইঞ্জিন এয়ারক্রাফট বিলঙ্গিং টু আ নিউ দিল্লি বেসড কোম্পানি ক্র্যাশড ইনটু আ রেসিডেন্সিয়াল এরিয়া। ক্র্যাশড ইনটু মানে গতি সহকারে বাইরে থেকে ভিতরে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হলে ওই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়। আচ্ছা, ড্যাশ এটা আমার মনে হয় গুজরাট হতো এখানে, গুজরাটস আমরেলি, যাই হোক ইন হবে এখানে, ইন 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 গুজরাটস আমরেলি। চলো হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। এবার লক্ষ্য করো, এবার দেখো তিনটি বাক্য। হি সামটাইমস ওয়াচেজ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর সো। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে আগে দেখে নাও বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। লক্ষ্য করো, হি সামটাইমস ওয়াচেজ মানে ভার্ব বি নেই এখানে, তো ভার্ব বি নেই তো প্যাসিভের কোনো গল্পই নেই, কারণ উইদাউট ভার্ব বি দেয়ার ইজ নো প্যাসিভ, ভার্ব বি ছাড়া প্যাসিভ ভয়েস হয় না, তাই না? তাহলে আমরা একটা প্যাসিভ করবো, তাহলে সাবজেক্টকে হি, ওয়াচেজ এটা ভার্ব, আর কি ওয়াচেজ কি দেখতো, আ মাউস হোল, এটুকুই অবজেক্ট। আচ্ছা, এবার তোমাদের অনেক সময় কি হয়, এই যে এরকম বাক্যের ক্ষেত্রে অবজেক্ট খুঁজে পেতে অসুবিধা হয়, যে কোনটা অবজেক্ট, মানে পুরোটাই না কিছুটা। তাহলে এক্ষেত্রে মনে রাখবে ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করবে। কি বললাম? কাকে বা কি। ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি ওর উত্তর ভার্বের পরে পাওয়া যায় বা যতটা উত্তর পাওয়া যাবে অতটুকুই অবজেক্ট হবে। ওয়াচেজ মানে দেখে বা লক্ষ্য করে, তাহলে কি দেখে, উত্তর কি আসছে, আ মাউস হোল, একটি ইঁদুরের গর্ত, এটুকুই উত্তর আসছে, তাহলে এটুকুই অবজেক্ট, বাকিটা অতিরিক্ত অংশ। আর বাকি তোমরা জানোই যে অবজেক্টের পরে যে অতিরিক্ত অংশ থাকে প্যাসিভ ভয়েসের, ওটা ভার্বের পরে হুবহু লিখে দিতে হয়। তাহলে আমরা উত্তর কি বলবো, আ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড বাই হিম ফর অ্যান আওয়ার অর সো। আবার তোমরা এটাও বলতে পারো, আ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড ফর অ্যান আওয়ার অর সো বাই হিম, দুটাই চলবে, অসুবিধা নেই। নেক্সট, ওয়ান হুইম্পার্স হোয়াট উইল বিকাম অফ মি নাও, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওয়ান হুইম্পার্স, দেখো এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, রাইট? আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময় টেন্সের চেঞ্জ হবে না, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় টেন্স চেঞ্জ হবে না। দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে দুটো জিনিস চেঞ্জ করতে হয় না, ডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় টেন্স চেঞ্জ হবে না। আর ওখানে যদি কোনো সময়বাচক শব্দ থাকে, নাও, টুডে, দ্যাট ডে, এগুলো, তাহলে এই সবও চেঞ্জ করতে হয় না, যেটা থাকবে ওটাই থেকে যাবে। তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে ওয়ান হুইম্পার্স হোয়াট উইল বিকাম অফ হিম নাও, অথবা ওয়ান ওয়ান্ডার্স হোয়াট উইল বিকাম অফ হিম নাও। লক্ষ্য করো, উইল থেকে গেছে এখানে, আর নাও থেকে গেছে, নাও চেঞ্জ হয়নি। এটা কিন্তু ভালোভাবে মনে রাখো। কি বললাম? যদি কোনো ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনভার্টেড কমার মাঝের অংশটাকে যখন আমরা চেঞ্জ করব তখন সব চেঞ্জ হবে, শুধু টেন্স চেঞ্জ হবে না, আর সময় বা স্থিরবাচক শব্দ থাকলে সেগুলো চেঞ্জ হবে না। মানে নাও থাকলে নাও থাকবে, আমরা জেনারেলি কি করি, নাও থাকলে দেন করি, কিন্তু এক্ষেত্রে দেন হবে না, মনে রাখো কিন্তু। হ্যাঁ, আবার অহেতুক তর্কে যেও না। নেক্সট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এভরিওয়ান নোজ ইট, সকলেই এটা জানে বা সবাই এটা জানে। জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স করতে বলেছে। তাহলে আমরা একটু আগেই বলেছিলাম কমপ্লেক্স মানে একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ, তাই কি না? আচ্ছা, তাহলে এটাকে বাংলায় জয়েন করো তো কি হবে? বাংলায় বলতে পারলে ইংলিশ আপনি হয়ে যাবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, সবাই এটা জানে। আমরা এইভাবে বলতে পারি না, সবাই জানে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, বাস। এবার এটাকে ইংলিশ করে নাও, তাহলে কি হবে? এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বোঝা গেল? চলো এবার নেক্সট ফ্রেজাল ভার্ব। চলো দ্রুত দেখে নাও আগে লিস্টে কি দেওয়া আছে। লুক ফর মানে খোঁজা, টার্ন ডাউন মানে নাকচ করা,
লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আর কল আপ মানে স্মরণ করা। চলো এবার প্রশ্ন লক্ষ্য করো। 1 নম্বর বাক্যে আছে আই ক্যান রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, তাহলে কি হবে? কল আপ। নেক্সট, আওয়ার মিলিটারি ফোর্সেস আর সার্চিং ফর দ্য টেররিস্ট, সার্চিং ফর মানে অনুসন্ধান করা বা খোঁজা, তাহলে লুকিং ফর, লুকিং ফর। নেক্সট, উই শুড নট হেট দ্য পুয়ার, হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন। হয়ে গেল? বুঝতে পারছি? ভালো লাগছে তোমাদের? চলো এবার সেট নাম্বার 9। এবার চলো সেট নাম্বার 9, পেজ নাম্বার 263। আচ্ছা, প্রথমে ভার্ব ফর্ম। কি এলো? বোরিং হয়ে গেল নাকি এবার? আর শের শুনবে? শুনবে? চলো শুনো তাহলে। আমার খুব ফেভারিট শের। হ্যাঁ, কি বলছে? যে কোশিশ কর হল নিকলেগা, কোশিশ কর হল নিকলেগা, আজ নেই তো কাল নিকলেগা। অর্থাৎ চেষ্টা করো, সমাধান বের হবে, আজ না হলে কাল বের হবে। কি বলছেন কবি? কোশিশ কর হল নিকলেগা, আজ নেই তো কাল নিকলেগা। मेहनत कर पौधे पे पानी दे, बंजर जमीन पर भी फल निकलेगा। कोशिशें जारी रख कुछ कर गुजरने की, कोशिशें जारी रख कुछ कर गुजरने की, जो है आज थमा थमा सा चल निकलेगा, जो है आज थमा थमा सा चल निकलेगा। চলো শুরু করো। প্রথমে ভার্ব ফর্ম, তাহলে কি বলেছে? স্বামী ড্যাশ 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 এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এটা আমাদের টেক্সটের লাইন, ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। তাহলে পাস্টের ঘটনা কি হবে? স্টুড, স্বামী স্টুড। আচ্ছা, নেক্সট, স্যামুয়েল ড্যাশ 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 অ্যারিথমেটিক, তাহলে স্যামুয়েল স্যার কি করছিলেন? অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, তাহলে ওয়াজ টিচিং, কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, হি লুকড অ্যাট স্বামী, তারপর আছে স্বামী হোপড, পাস্টের ঘটনা, তাহলে হোপড হবে। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারলি, তাহলে আর্টিকেল এন্ড প্রিপোজিশন। ওয়াইন ফ্যামিলি সিটস ডাউন, এটা আমাদের টেক্সটের লাইন, ক্যাট থেকে নেওয়া হয়েছে, বিল্লি থেকে, হ্যাঁ, বিড়ালের গল্প। ওয়াইন ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, টু গেট। আচ্ছা চলো, এখানে তোমাদেরকে একটা জিনিস শিখে রাখি। যদি দেখো যে আর্টিকেল প্রিপোজিশনে শূন্য স্থানের পরে ভার্ব ওয়ান আছে, অর্থাৎ ভার্ব ওয়ানের আগে শূন্য স্থান আছে, তাহলে 99.9% ক্ষেত্রে ওখানে টু হবে, এটুকু মনে রাখো। আমি বুঝাতে পারলাম? যদি আর্টিকেল প্রিপোজিশন কোশ্চিনে দেখো যে ভার্ব ওয়ানের আগে শূন্য স্থান আছে অথবা শূন্য স্থানের পরে ভার্ব ওয়ান আছে, তাহলে 99.9% ক্ষেত্রে তোমরা ওখানে টু ব্যবহার করে দেবে। আবার যদি এরকম দেখো যে কোনো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে আর তার আগে শূন্য স্থান আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আর তার আগে, তাহলে ওখানে কি বসবে? 100% দা বসবে, কারণ সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা বসে। এগুলো ট্রিক মনে রাখতে হবে। হ্যাঁ, চলো এবার নেক্সট লক্ষ্য করে। এবার ডু অ্যাডজেক্টিভের কোশ্চেন কি আছে? মাদার সার্ভস ব্রেকফাস্ট এট 8 o'clock এভরিডে, ভয়েস চেঞ্জ। আচ্ছা, এটা অ্যাক্টিভে আছে, তাহলে আমরা প্যাসিভ করবো। তাহলে মাদার সাবজেক্ট, সার্ভস ভার্ব, কি সার্ভস করে? ব্রেকফাস্ট। ওই যে একটা তোমাদের শিখালাম, ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে ওর যেটুকু উত্তর ওর পরে পাওয়া যাবে ওটুকুই অবজেক্ট। তাহলে সার্ভস, সার্ভ করে, পরিবেশন করে, কি পরিবেশন করে? ব্রেকফাস্ট। তাহলে এটুকুই অবজেক্ট, বাকিটা অতিরিক্ত অংশ, আর অতিরিক্ত অংশকে আমরা প্যাসিভে ভার্বের পরে ব্যবহার করবো। লক্ষ্য করো উত্তর, ব্রেকফাস্ট ইজ সার্ভড বাই মাদার এট 8 o'clock এভরিডে। বা আবার এটা বলতে পারো, ব্রেকফাস্ট ইজ সার্ভড এট 8 o'clock এভরিডে বাই মাদার। বোথ আর কারেক্ট, কোনো প্রবলেম নেই। নেক্সট, হোয়াট হ্যাজ হি ডান ফাদার আস্কড স্বামীনাথন, স্বামীনাথন জিজ্ঞেস করলো বাবা তিনি কি করেছেন। আচ্ছা লক্ষ্য করো তো, আস্কড স্বামীনাথন, স্বামীনাথন বলেছিল, কাকে বলেছিল এখানে বলা নেই, কিন্তু লক্ষ্য করো ভিতরে ফাদার আছে। তাহলে যদি তোমরা ডাইরেক্ট স্পিচে লক্ষ্য করো বা দেখো যে বাক্যটি কাকে বলা হয়েছে তার উল্লেখ নেই, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে কোনো নাম দেওয়া আছে, তাহলে আমরা ওই নামকে টেনে এনে ইনডাইরেক্ট করার সময় রিপিটিং ভার্বের পরে ব্যবহার করবো, রিপিটিং ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করবো। তাহলে এখানে স্বামীনাথন কাকে জিজ্ঞেস করেছিল? বাবাকে জিজ্ঞেস করেছিল। তাহলে আমরা উত্তরে কি লিখবো? স্বামীনাথন আস্কড হিজ ফাদার, হিজ ফাদার, কারণ তার বাবাকে জিজ্ঞেস করেছিল, ওই জন্য হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। হয়ে গেল। নেক্সট, হি নিউ ইট, সে এটা জানতো। ইউজ দ্য নাউন ফর্ম অফ নিউ, নিউ এর নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। আচ্ছা, নিউ এর ভার্ব কি? নো, আর নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ, নলেজ। তাহলে এই নলেজ কথাটাকে এবার আমাকে বাক্যে সেটিং করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে উত্তর কি হবে? হি হ্যাড দ্য নলেজ অফ ইট, হি হ্যাড দ্য নলেজ। হ্যাড কেন ব্যবহার করলাম? কারণ লক্ষ্য করো প্রশ্ন দেওয়া বাক্যটা পাস্ট টেন্সে আছে, হি নিউ, তাহলে আমাকে পাস্ট টেন্সেই করতে হবে। তাহলে আমরা এখানে হি হ্যাড দ্য নলেজ অফ ইট, আর এখানে হ্যাডটা কিন্তু ম্যান ভার্ব, হ্যাঁ, এটা কিন্তু হেল্পিং ভার্ব নয় আবার, কারণ ভার্ব ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, এবং স্পোকেন ইংলিশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যদি কেউ স্পোকেন ইংলিশ শিখতে হয় তাহলে এই ভার্ব হ্যাভের বিভিন্ন রকম ব্যবহার, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ইংলিশ গ্রামার প্লে লিস্টে গিয়ে ওই গ্রামারের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। চলো আগে বড়। এবার ফ্রেজাল ভার্ব লক্ষ্য করো। প্রথমে লিস্টে কি দেওয়া আছে? সেট আউট মানে যাত্রা করা, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব ঘটা, আর গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। তাহলে শুরু করো এবার। কোশ্চেন নাম্বার 1, ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন,
তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আচ্ছা, হ্যাজ স্প্রেড মানে ভার্বের থার্ড ফর্ম এটা, তাহলে আমাকে ফ্রেজাল ভার্ব থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে স্প্রেড এটা হয়ে যাবে ব্রোকেন আউট। ইয়েস, ব্রোকেন আউট। ব্রেকআউট, ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে এই যে দেখো ব্রোকেন আউট করলাম, কেউ যদি ব্রেকআউট লিখে দাও ওখানে তাহলে হাফ নাম্বার কেটে নিবে অথবা তোমাকে 0 দিয়ে দিতে পারে। নেক্সট, দ্য রোবার্স স্কেপড। স্কেপড মানে হচ্ছে প্রাণ রক্ষার্থে পালানো বা পালিয়ে প্রাণ রক্ষা করা। তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্স আছে গট অ্যাওয়ে, গট অ্যাওয়ে। নেক্সট, দ্য প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড। লক্ষ্য করো উইল বি ডিস্ট্রিবিউটেড প্যাসিভ ভয়েসে আছে, এই যে বি আর তারপরে ডিস্ট্রিবিউটেড ভার্ব 3, তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা হয়ে যাবে গিভেন অ্যাওয়ে, গিভেন অ্যাওয়ে, কারণ গিভের থার্ড ফর্ম গিভেন। এই ছিল সেট নাম্বার 9। চলো এবার সেট নাম্বার, লক্ষ্য করো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, কি লেখা আছে? হোয়েন মিস্টার সেন। আচ্ছা, এটা আমরা একটু আগে করলাম না? হ্যাঁ, একটু আগে তো করলাম। চলো তাহলে উত্তর দেখে নাও, আর আমি পড়ে সময় নষ্ট করছি না। তাহলে হোয়েন মিস্টার সেন রিটার্নড এটা হবে, আর হ্যাড এন্টার্ড, আর 3 নম্বর হবে ওয়াজ ইনফর্মড, তাই না? একটু আগে আমরা এটা করলাম। এবারে চলো আর্টিকেল এন্ড প্রিপোজিশন। লক্ষ্য করো এবারে আর্টিকেল এন্ড প্রিপোজিশন। মণিপুর চিফ মিনিস্টার অ্যাপোলোজাইজড। অ্যাপোলোজাইজ মানে জানা আছে তোমাদের, ক্ষমা চাওয়া। তাহলে কার কাছে ক্ষমা চেয়েছিল? দ্য পিপুল। দেখো অ্যাপোলোজাইজ ফর হয়, কিন্তু আমাদের বাক্য দেখে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে এখানে মানুষের কাছে বা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল, ওই জন্য অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল। যদি কি কারণে ক্ষমা চেয়েতে এরকম হতো তাহলে অ্যাপোলোজাইজ ফর হতো। তাহলে অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল। আচ্ছা, কোথাকার মানুষদের কাছে ক্ষমা চেয়েছিল? হিজ স্টেট, তার রাজ্যের। রাজ্যের এই যে এর আসছে, আর যখন এর আসবে ওখানে অফ ব্যবহার করতে হবে, তাহলে অফ হিজ স্টেট। আচ্ছা, কেন ক্ষমা চেয়েছিল? ফর দ্য অনগোয়িং স্ট্রাইফ। স্ট্রাইফ মানে হচ্ছে দ্বন্দ্ব, কলহ বা বিবাদ। তাহলে এই চলমান বিবাদের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। এগুলো আর্টিকেল প্রিপোজিশন। চলো নেক্সট। এবার লক্ষ্য করো কল দ্য পুলিশ নাও, ভয়েস চেঞ্জ করতে বলেছে। কল দ্য পুলিশ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, কল ভার্ব আর দ্য পুলিশ অবজেক্ট। তাহলে ভার্ব অবজেক্ট দুটোই আছে, তাহলে আমরা লেট দিয়ে করবো। একটা আগে শিখালাম, যদি আদেশমূলক বাক্যে ভার্ব আর অবজেক্ট দুটোই থাকে তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে উত্তর কি হবে? লেট দ্য পুলিশ বি কল্ড নাও। হয়ে গেল। নেক্সট, সি সেড সিম্পলি উই উইল ওয়াক উইথ বাপু, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে সি সেড সিম্পলি দ্যাট দে উড ওয়াক উইথ বাপু, দে উড ওয়াক। এখানে একটা জিনিস লক্ষ্য করো, উই ফার্স্ট পার্সন। আমরা কি শিখেছি? ফার্স্ট পার্সন থাকলে যে বলছে ওকে দেখে প্রোনাউন চেঞ্জ করবো। তাহলে কে বলছে? সি। তাহলে এখানে দে কেন? সি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদের ওখানে একটা জিনিস বলেছিলাম যে আমরা প্রোনাউন তো যে বলছে বা যাকে বলছে ওকে দেখে চেঞ্জ করবো, কিন্তু প্রোনাউনের ফর্ম চেঞ্জ করা যাবে না। তাহলে লক্ষ্য করো উই কি প্লুরাল, তাহলে আমাকে এখানে সি এর প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি হি সি এরা সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে দে, এই জন্য এখানে দে ব্যবহার করা হলো। বুঝতে পারলাম? নেক্সট, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তাহলে লংগেস্ট রিভার এটা সুপারলেটিভ। আচ্ছা, সুপারলেটিভ দু ধরনের হয় তোমরা জানো, একটা ওয়ান অফ দা থাকে আর একটা ওয়ান অফ দা ছাড়া। যদি ওয়ান অফ দা থাকে তাহলে ভেরি ফিউ ব্যবহার করে পজিটিভ করতে হয়, আর যদি ওয়ান অফ দা না থাকে তাহলে নো আদার ব্যবহার করে পজিটিভ করতে হয়। এখানে ওয়ান অফ দা নেই, তাহলে আমরা নো আদার দিয়ে পজিটিভ করবো। উত্তর কি হবে? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। হলো, বোঝা যাচ্ছে? ভালো লাগছে তোমাদের? চলো এবার নেক্সট, ফ্রেজাল ভার্ব। চলো লক্ষ্য করো, প্রথমে ফ্রেজাল ভার্বের লিস্টে কি দেওয়া আছে? লুক ফর মানে খোঁজা, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, পুট আউট মানে নেভানো, আর ফল আউট মানে ঝগড়া করা। এবার লক্ষ্য করো 1 নম্বর প্রশ্ন, দে হ্যাড কোয়ারেলড, তারা ঝগড়া করেছিল। হ্যাড কোয়ারেল ভার্ব 3, তাহলে ফলের থার্ড ফর্ম কি বলো? ফল, ফেল, ফলেন। তাহলে আমাকে এখানে ফলেন আউট করতে হবে, ফলেন আউট। হলো। নেক্সট, দ্য বয় ওয়াজ ইন সার্চ অফ আ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, হরিণ হরিণ। আচ্ছা, তাহলে ইন সার্চ অফ সন্ধানে, এটাও খুব ডেঞ্জার কিন্তু তোমাদের। দেখো এখানে আছে ইন সার্চ অফ, কিন্তু আমরা যখন এখানে উত্তর লিখবো তখন হবে লুকিং ফর। স্যার কেন লুকিং ফর হবে? কারণ লক্ষ্য করো ওয়াজ আছে, ওয়াজ কি ভার্ব বি, আর ভার্ব বি প্লাস ভিআইএনজি হয়, কারণ ভার্ব বি এর পরে অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। কারণ ওয়াজ লুক হয় কি, ওয়াজ লুক ফর, ভুলে যাবে, লুকিং ফর, লুকিং ফর। বুঝা গেল? এটা কিন্তু খুব ডেঞ্জার, মনে রাখবে। ইন সার্চ অফ থাকলেই মোস্ট অফ দ্য কেসেস ওখানে লুকিং ফরই হবে, এটা মনে রাখবে। আচ্ছা, গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহলে ব্রিথ হিজ লাস্ট, এখানে ব্রিথ পাস্ট টেন্সে আছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে, পাস্ট, মারা গেছিলেন। ব্রিথ হিজ লাস্ট মানে পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। হয়ে গেল উত্তর। তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 10, পেজ নাম্বার 284 এর উত্তর।
শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদের পুরো টেস্ট পেপারের সেটের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু একটাই ভিডিওতে পুরো সেট আলোচনা করলে ক্লাসটি দীর্ঘায়িত হয়ে যেতে পারে আর আবার এডিটিং করতেও টাইম লাগে। ওই জন্য আমি এখানে এই ক্লাসটিকে 4টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে 10টা, এরপরেও আবার 10টা করে করবো। আর যখন সম্পূর্ণ সেটের উত্তর হয়ে যাবে তখন পুরো 4টা ক্লাসকে একসঙ্গে মিক্সড করে আবার তোমাদের সামনে তুলে ধরবো। রাইট? তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী 10টা সেট নিয়ে আমি আবার খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো। যারা আমার চ্যানেলে প্রথম এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজ দিয়ে ফলো করে নিও। তাহলে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য 3টা প্লে লিস্ট আমার চ্যানেলে আছে। একটা হচ্ছে মাধ্যমিক ইংলিশ, একটা হচ্ছে হাই মাদ্রাসা ইংলিশ, আর একটা হচ্ছে এবিটিএ ইংলিশ। এবিটিএ তে তোমাদের এবিটিএ সংক্রান্ত যতগুলো প্র্যাকটিস সেট আছে, গ্রামার, সিন, আনসিন, রাইটিং স্কিল, সবগুলো ওখানে পেয়ে যাবে। রাইট? আর যদি পার্টিকুলার রাইটিং স্কিলের ভিডিওগুলি দেখতে হয় বা ক্লাসগুলি দেখতে হয়, তাহলে আমার এই চ্যানেলে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর ইংরেজি শিখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।